প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভকামনা রইল। সমাসের গত ক্লাসে আমরা পড়েছিলাম সমাস সম্পর্কিত বিভিন্ন বিষয়, বিভিন্ন শব্দ সহযোগে দ্বন্দ্ব সমাজে গঠন। আজকে আমরা সমাসের পরবর্তী একটি ধাপ নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। শিক্ষার্থীরা, গত ক্লাসের মতো তোমরা খাতায় নোট করা শুরু করো। আমরা প্রথমে একটা উদাহরণ লিখি। পূর্ণ যে ভূমি, পূর্ণভূমি। শিক্ষার্থীরা, মনে আছে প্রথম ক্লাসে বলেছিলাম যে পূর্বপদ এবং পরপদের কথা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ণটা হচ্ছে পূর্বপদ, ভূমিটা হচ্ছে পরপদ। তাহলে শিক্ষার্থীরা একটু চিন্তা করে বলো তো, এখানে কোন পদটা প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ কোন পদের অর্থে প্রাধান্যটা পাচ্ছে। তাহলে পূর্ণ যে ভূমি, আমরা ভূমিকে বোঝানোর জন্য এখানে ব্যবহার করছি পূর্ণ। তাহলে ঠিক বলেছো তোমরা, এখানে ভূমিটা হচ্ছে প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ পরপদ। তাহলে এখানে আরেকটা বিষয় দেখো, এই যে পূর্ণ যে ভূমি, এখানে ভিতর হচ্ছে পূর্ণটা হচ্ছে বিশেষণ আর ভূমিটা হচ্ছে বিশেষ্য। তাহলে আমরা অনুরূপভাবে আরও দুই একটা উদাহরণ দিচ্ছি। যিনি ডাক্তার, তিনি সাহেব। তাহলে কি হচ্ছে আমাদের সমাসবদ্ধ পদ ডাক্তার সাহেব। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পরপদটা প্রাধান্য পাচ্ছে। তাহলে এই যিনি ডাক্তার তিনি সাহেবের মধ্যে ডাক্তারটা হচ্ছে বিশেষ্য, সাহেবটা হচ্ছে বিশেষ্য। শিক্ষার্থীরা, তোমরা খাতায় লেখো। আমরা যে উদাহরণগুলো দিচ্ছি, এই উদাহরণ থেকে আমরা আমাদের পরবর্তী ধাপ যে সমাসটা আলোচনা করব বলছি, সেটার সংজ্ঞাটা দাঁড় করাবো। তারপর আরেকটা দিচ্ছি, যে শান্ত, সেই শিষ্ট। এটা হচ্ছে সমাসবদ্ধ পদ শান্ত শিষ্ট। দেখো তাহলে এখানে শিষ্টটা প্রাধান্য পাচ্ছে পরপদ, এখানে আছে শান্ত। এই দুইটাই হচ্ছে এখানে বিশেষণ, বিশেষণ। শিষ্টটাও হচ্ছে বিশেষণ। তাহলে আমরা বিশেষণ বলছি এ কারণে, শান্ত দিয়ে একটা গুণকে বোঝানো হচ্ছে, অর্থাৎ যার মধ্যে অস্থিরতা চঞ্চলতা কম, সে হচ্ছে শান্ত। আর শিষ্ট বলতে আমরা বুঝে নিচ্ছি যার মধ্যে ভদ্রতা, আচার আচরণ, ভদ্রতা, জ্ঞান সম্পন্ন, তিনি হচ্ছে শিষ্ট। তাহলে এই দুইটাকে আমরা বলছি বিশেষণ। তাহলে আমরা উদাহরণগুলোতে লক্ষ্য করছি, আমরা যে সমাসটা নিয়ে আলোচনা করছি সেটাতে পরপদে অর্থ প্রাধান্য পাচ্ছে এবং ব্যাস বাক্যগুলো গঠন হচ্ছে বিশেষণ, বিশেষ্য, 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 বিশেষণ, বিশেষণ নিয়ে। তাহলে এ থেকে আমরা বলতে পারি, আমরা যে সমাসটা পড়তে যাচ্ছি সেই সমাসটা সংজ্ঞাটা ধরে এভাবে দাঁড়াচ্ছে, যে পদে বিশেষ্য ও বিশেষণ পদে গঠিত হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, সেটাই হচ্ছে কর্মধারয় সমাস। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে কর্মধারয় সমাসটা শ্রেণী বিভাগ সহ আলোচনা করব। কর্মধারয় সমাস।
শিক্ষার্থীরা আমরা এখন একটু দেখে নিই কোন কোনভাবে কর্মধারয় সমাস গঠিত হতে পারে। তাহলে 1 নম্বর শুরু করো। প্রথমে আমরা দিই দুটি বিশেষণ। দুটি বিশেষণ যদি একটি বিশেষ্যকে বোঝায়। সংজ্ঞাতে আমরা জিনিসটা পড়েছি। তাহলে দেখো দুটা বিশেষণ আমাদের আনতে হবে, যা লাল তা সবুজ। তাহলে একটি বিশেষ্য হয়ে গেল এখানে লাল সবুজ। তাহলে লাল সবুজ বলতেই আমাদের মনে পড়ে আমাদের সেই 30 লক্ষ শহীদের আত্মদানের ফলে আমরা যে জাতীয় পতাকা অর্জন করেছি, সেই লাল সবুজে আমাদের প্রিয় পতাকার কথা। তাহলে এই দুইটা বিশেষণ মিলে একটা বিশেষ্য হলো লাল সবুজ। দুটি বিশেষ্য মিলে দুটি বিশেষ্য একই বস্তু বা ব্যক্তিকে বোঝালে। যিনি ঋষি তিনি কবি। এটা হচ্ছে ঋষি কবি। আমরা প্রাচীন সময়টাতে দেখি যারা মুনি ঋষি ছিলেন তারা বিভিন্ন যে পদ্য রচনা করতেন, তার পাশাপাশি তাদের যে নিজস্ব ঋষি জীবনের যে ধর্মীয় কাজকর্মগুলো আছে সেগুলো পালন করতেন। তাহলে এখন এজন্য আমরা এটাকে যিনি ঋষি তিনি কবি। তাহলে আসলো ঋষি কবি একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে দুটি বিশেষণের মাধ্যমে, অর্থাৎ ঋষি এবং কবি। তৃতীয়টা দেখো, কাজের ধারাবাহিকতা বোঝাতে দুটো কৃদন্ত বিশেষণ পদে কর্মধারয় সমাস হয়। শিক্ষার্থীরা তোমাদের মনে এতক্ষণ নিশ্চয়ই প্রশ্ন এসছে, দুটো কৃদন্ত বিশেষণ বলতে এখানে আমি কি বুঝাচ্ছি। তাহলে এই অংশটা আগে বুঝিয়ে দিই। এখানে তোমাদেরকে আমরা পড়িয়েছিলাম প্রত্যয় চ্যাপ্টার, একটু মনে করে দেখো। ধাতুর পরে যদি কৃৎ প্রত্যয় যুক্ত হয়, প্রথমে আমি এটার একটু বুঝিয়ে দিই। ধু যোগ আ হচ্ছে এখানে ধোয়া। তাহলে এখানে রস্যু উ এর স্থলে ও হবে। আরেকটা যদি দিই মুজ যোগ আ হচ্ছে মোছা, এটাও একই নিয়মে পড়ছে। তাহলে দেখো ধাতুর পরে যে কৃৎ প্রত্যয় যুক্ত হয়ে হলো ধোয়া, তাহলে রস্য উর জায়গা থেকে হয়ে গেল ও, আর রস্যুর জায়গায় একইভাবে হয়ে গেল ও। তাহলে ধাতুর পরে যে কৃৎ প্রত্যয়টি যুক্ত হয় সেটাকে আমরা বলবো কৃদন্ত বিশেষণ। এখন এখানে বলা হচ্ছে কাজের ধারাবাহিকতা বোঝাতে কৃদন্ত বিশেষণ পদে কর্মধারয় সমাস হয়। তাহলে এখানে
আগে এখানে তাহলে কি দাঁড়াচ্ছে? কাজের ধারাবাহিকতা। তাহলে আগে ধোয়া পরে মোছা। তাহলে উদাহরণটা আমরা লিখতে পাচ্ছি, ধোয়া মোছা। তাহলে তোমার ধারণাটা পরিষ্কার হয়েছে। কাজের ধারাবাহিকতা, আগে ধুতে হবে তারপরে সেটা মুছতে হবে। তাহলে কাজের ধারাবাহিকতা বোঝাতে দুটো কৃদন্ত বিশেষণ পদে কর্মধারায় সমাস হয়। আর কৃদন্ত বিশেষণ কোনটাকে আমরা বলছি? ধাতুর পরে কৃত প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দটা তৈরি হয় সেটাই হচ্ছে কৃদন্ত বিশেষণ। এরপরে 4 নম্বরটা তোমরা লিখে নাও, যখন তোমরা বই পড়বে তোমরা মিলিয়ে নিলে তোমাদের সহজ লাগবে। তাহলে দেখো 4, পূর্বপদে যদি পূর্বপদে স্ত্রীবাচক থাকলে সেটি কর্মধারায় গিয়ে পুরুষবাচক হয়। পুরুষবাচক হয়। তাহলে আমরা একটু দেখে নিই উদাহরণ দিয়ে কথাটা আসলে কি বোঝানো হচ্ছে। পূর্বপদ আর স্ত্রীবাচক থাকলে সেটা কর্মধারয় সমাসে পরিণত হলে সেটা পুরুষবাচক হয়। মহতী যে কীর্তি, হবে মহাকীর্তি। আরেকটা দিচ্ছি, সুন্দরী যে লতা, সুন্দরী যে লতা হবে সুন্দর লতা। তাহলে দেখো পূর্বপদে স্ত্রীবাচক হলে কর্মধারয় সমাজে পুরুষবাচক। তাহলে মহতী যে কীর্তি, যেটা মানুষের জন্য কল্যাণকর এবং উপকারী, যে একটা বিশাল কর্মযজ্ঞ, সেটাকে বলা হয় মহতী কীর্তি। তাহলে সেই মহতী কীর্তিটাই কর্মধারয় সমাসে গিয়ে হবে মহাকীর্তি। ঠিক একইভাবে সুন্দরী যে লতা হয়ে যাবে সুন্দর লতা। শিক্ষার্থীরা লিখে নিচ্ছ তো? তারপরে আরেকটা লেখো, বিশেষণ পদে বিশেষণ বাচকে মহান বা মহৎ পূর্বপদ হলে কর্মধারয় সমাসে কর্মধারয়ে হবে মহা। আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। মহান যে নবী, মহান যে নবী হবে মহানবী। তাহলে আমরা এখানে পাচ্ছি যে মহান আছে, হয়ে গেল মহা। তারপর যে মহৎ যে জ্ঞান হয়ে যাবে মহা জ্ঞান। তাহলে বিশেষণবাচকে মহান বা মহৎ যদি পূর্বপদ হয় সেটা পরপদে কর্মধারয়ে হবে মহা। তাহলে একইভাবে আমরা দেখছি মহান যে নবী হয়ে গেল মহানবী, এবং মহৎ যে জ্ঞান সেটা হয়ে গেল মহাজ্ঞান। এরপর একটু দেখো, পূর্বপদে যদি কুবিশেষণ
শিক্ষার্থীরা কু শব্দটার একটু ব্যাখ্যা লিখে দিই, নয়তো কু শব্দটা কোন অর্থে আসলে আমরা ব্যবহারটা দেখি। কুটা হচ্ছে, কু শব্দটা খারাপ অর্থে, খারাপ অর্থে ব্যবহৃত এবং এর সাথে পরপদের প্রথমে স্বরধ্বনি থাকলে কু হয়ে যাবে, কু স্থানে হবে কত। শিক্ষার্থীরা তোমরা যেহেতু এসএসসি পরীক্ষার্থী, তোমাদের যেগুলো সহজ বোধ্য ওগুলো তোমাদের দেওয়া হবে না, যেগুলোর মধ্যে একটু বিষয়গুলো বোঝার আছে সেই জাতীয়গুলো তোমাদের দেওয়া হবে। তাই জটিল অংশগুলো একটু বিস্তারিত আলোচনা করছি। তাহলে কু স্থানে হয়ে যাবে কত। এখানে দেখো আমি লিখছি, কু যে অর্থ সেটা হচ্ছে কদর্থ, কু যে আচার হবে কদাচার। শিক্ষার্থীরা তোমাদের একটু খটকা লাগতেই পারে যে কু যে অর্থ কদর্থ আর কু যে আচার, আমি এখানে লিখলাম কদ কিন্তু ব্যবহার করছি দ, এটা কেন, তাই তো? তাহলে দেখো এটার কারণটা হচ্ছে এখানে বিশেষ করে একটা সন্ধি নিয়ম অনুযায়ী, সন্ধি নিয়মানুসারে ক এর পর দ হয়েছে। এই অংশটা একটু নোট করে রাখো, তাহলে তোমাদের পড়ার সময় মনে আর কোনো প্রশ্ন আসবে না। কেন যেহেতু বলছে যে কু বিশেষণের পরে পরপদে প্রথমে স্বরধ্বনি থাকলে, এই যে স্বরধ্বনি আছে, স্বরধ্বনির পরে থাকলে সেখানে কু স্থানে হবে কদ, কিন্তু যখন আমরা ব্যাস বাক্য তৈরি করে যখন সমাসবদ্ধ পদে পরিণত করছি সেখানে লেখা হলো যে দ। লেখার কারণটা হলো সন্ধির নিয়ম অনুসারে ক এর পরে দ ব্যবহার হয়। এরপরে লেখো পরপদে। শিক্ষার্থীরা খেয়াল করবে কোনটাতে পরপদ লিখছি কোনটাতে পূর্বপদ লিখছি। পরপদে রাজা থাকলে সেটা হয়ে যায়, সংক্ষেপে লিখছি রাজ। তাহলে মহান যে রাজা হয়ে যাবে মহারাজ। তাহলে দেখলে এখানে পরপদে আমরা কি দেখছি, রাজা আছে, হয়ে গেল রাজ। আটে দেখো বিশেষণ ও বিশেষ্য পদে কর্মধারয় সমাস হলে কখনো কখনো
বিশেষণ পরে আসে, পরে আসে, বিশেষ্যটা আগে হয়ে যায়, বিশেষ্য আগে হয়। দেখো সিদ্ধ যে আলু, সিদ্ধ যে আলু, তাহলে আমরা লিখছি আলু সিদ্ধ, আলু সিদ্ধ। তাহলে আলুটা কীরকম, এর কারণে এটা হচ্ছে বিশেষণ আর এটা হচ্ছে বিশেষ্য। তাহলে এটাই বলা হচ্ছে বিশেষণ ও বিশেষ্য পদে কর্মধারয় সমাস হলে কখনো কখনো বিশেষণ পরে এবং বিশেষ্য আগে হয়। তাহলে এখানে আমরা শুরুতে দেখা যাচ্ছে যে সিদ্ধ যে আলু, সিদ্ধ আলুটা প্রথমে সিদ্ধটা বিশেষণ এবং আলুটা বিশেষ্য হলো, এটা দেখা যাচ্ছে বিশেষ্যটা আগে চলে আসছে অর্থাৎ আলু, আর সিদ্ধটা বিশেষণ সেটা পরে চলে যাচ্ছে। ঠিক একইভাবে নরাধম যদি বলা হয় অধম যে নর, তাহলে এখানে অধমটা বিশেষণ আর নরটা হচ্ছে যে বিশেষ্য, তাহলে এখানে সমাসবদ্ধ পদ হয়ে গেল নরাধম। শিক্ষার্থীরা এই পর্যন্ত আমরা দেখলাম বিভিন্ন শব্দযোগে কর্মধারয় সমাসের গঠন। এরপর আমরা চলে যাই সমাসের প্রকারভেদে। প্রকারভেদটা হচ্ছে প্রথমে দেখো মধ্য পদলোপী, মধ্য পদলিপি, উপমান, উপমিত, আরেকটা হচ্ছে রূপক। তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথমে আগে এই অংশটা একটু আলোচনা করে দিই। মধ্য পদলোপী, এখান থেকেই কিন্তু আমরা যে বুঝতে পারছি এই প্রকারভেদের মধ্যে কিন্তু সংজ্ঞাটা রয়ে গেছে, অর্থাৎ মধ্যপদ লোপ পাবে অর্থাৎ বিলুপ্ত হয়ে যাবে। আমরা একটা উদাহরণ দেখি, শিক্ষা বিষয়ক মন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী হচ্ছে শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী। এরপর যদি আমরা লিখি ঝাল মিশ্রিত মুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি হচ্ছে ঝালমুড়ি। শিক্ষার্থীরা আমাদের সবার একটা প্রিয় খাদ্য হচ্ছে ঝালমুড়ি, তাই তো? তাহলে এখন ঝাল মিশ্রিত মুড়িটা হচ্ছে ঝালমুড়ি। তাহলে এখান থেকে এই যে এই পদগুলো লোপ পেয়ে যাবে, লোপ পেয়ে যাওয়াতে এটা হয়ে যাবে মধ্য পদলিপি কর্মধারয় সমাস। তাহলে কি দাঁড়াচ্ছে, শিক্ষা বিষয়ক মন্ত্রী হচ্ছে শিক্ষামন্ত্রী আর ঝাল মিশ্রিত মুড়িটা হচ্ছে ঝালমুড়ি। শিক্ষার্থীরা এতক্ষণ আমরা বিশেষ্য, বিশেষণ এবং পরপদের প্রাধান্যের ভিত্তিতে কর্মধারয় সমাসগুলো দেখছি। আমাদের যে বাকি তিনটা আছে, এই তিনটা বোঝার জন্য আমাদের একদম পরিষ্কারভাবে বুঝে নিতে হবে এই তুলনা শব্দটি। এই শব্দটি তোমরা ভালোভাবে না বুঝো, দেখা যায় উপমান এবং উপমিতর ভিতরে একটা দ্বন্দ্ব লেগেই যায় যে কোনটা না কোনটা হবে। তাহলে দেখো একদম ধীর স্থিরভাবে বুঝে নেবে এখানে আমি কি বুঝাতে চাইছি। প্রথমে একটু লেখো উপমান বলতে কি বোঝায়। যার সাথে, যার সাথে তুলনা করা হয়, করা হয়। আর উপমেয়টা হচ্ছে উপমেয়, যাকে তুলনা করা হয়। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা তাহলে উপমানটা প্রথমে আলোচনা করি, এই যে তুলনাটা কিভাবে করা হচ্ছে। কাজল কালো আকাশ,
তাহলে দেখো কাজল কালো আকাশ, তাহলে এখানে এই যে কাজল কালোর সাথে কাকে তুলনা করা হচ্ছে? আকাশকে। বুঝতে পারছো নাকি? দেখো যে কাজল কালো আকাশ, এই আকাশটাকে আমি তুলনা করছি কাজল কালোর সাথে। তাহলে আমরা উপরে কি লিখলাম? যাকে তুলনা করা হয়। তাহলে আকাশটা এখানে কি হয়ে যাচ্ছে? উপমেয়। আর তাহলে দেখো কাজল যাকে যার সাথে তুলনা করা হয়, এই যে কালো আকাশ এটাকে তুলনা করা হচ্ছে কাজলের সাথে। তাহলে যার সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে কাজল। আর যে সাধারণ গুণ, এখানে একটা দেখা যাচ্ছে কালো, অর্থাৎ কাজলও কালো আকাশও কালো, এটা হচ্ছে উপমান ও উপমিতে সাধারণ গুণ, এটা হচ্ছে কালো। শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের এই তুলনা শব্দটা, যে উপমান এবং উপমেয় এই শব্দের সাথে যে কিভাবে ব্যবহার হচ্ছে, এই যে এই ধারণাটা তোমাদের পরিষ্কার হয়েছে। অর্থাৎ আমরা যার সাথে তুলনা করব তাকে বলবো উপমান, আর যাকে তুলনা করব তাকে বলবো উপমেয়। আর তাদের মধ্যে যে সাধারণ গুণটা আছে সেটাই হচ্ছে তাদের এই উপমান এবং উপমেয় সাধারণ বৈশিষ্ট্য। তাহলে একইভাবে আমি আর দুই একটা দেখাই, কারণ এখানে আরেকটা হচ্ছে, মনে করো বজ্রের ন্যায় কঠিন বজ্র কঠিন। তারপরে কুসুমের মতো কোমল হচ্ছে কুসুম কোমল। তাহলে দেখো এখানে বজ্রের ন্যায় কঠিন, কুসুমের ন্যায় মতো কোমল। তা এখানে তাহলে আমরা সহজেই বুঝতে পারছি কোনটা কি হচ্ছে। তাহলে এই যে কঠিনটাকে আমরা তুলনা করছি কার সাথে? বজ্রের সাথে। তাহলে এখন আমরা যখন দেখো বজ্রপাত যখন হয় তখন যে একটা বিকট শব্দ হয় বা বিকট আলো হয়, তাহলে তার যে শক্তিটা, সেই শক্তিটাই কারোর সাথে তুলনা করা হচ্ছে। তিনি একজন বজ্র কঠিন ধরনের মানুষ, তাহলে ওনাকে তুলনা করা হচ্ছে। তাহলে যাকে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে উপমেয়, আর যার সাথে তুলনা করা হচ্ছে কার সাথে? বজ্রের সাথে, জন্য হয়ে যাচ্ছে বজ্র কঠিন। তাহলে দেখো উপমান কর্মধারায় মনে রাখা একটা সহজ কিন্তু বুদ্ধি আছে। কঠিন, কোমল এগুলো সবগুলো হচ্ছে বিশেষণ, আর উপমেয়টা হচ্ছে, এইগুলো হচ্ছে উপমেয়। আর এটা হচ্ছে উপমান। আর হচ্ছে পরপদ হয় সব সময়, একটু খেয়াল করে দেখো, বিশেষণ। আশা করছি তোমাদের উপমান কর্মধারায় ধারণাটা পরিষ্কার হয়েছে। এখন চলে যাচ্ছে উপমিতর মধ্যে। দুটোই কাছাকাছি, কিন্তু অবশ্যই পার্থক্য আছে। তাহলে দেখো উপমিতটাতে আমরা বুঝব সাধারণ ধর্মটা বা সাধারণ গুণ অনুপস্থিত কিন্তু ন্যায় ব্যবহৃত হয়। দেখো বাহু লতার ন্যায়, তাহলে কাকে আমি তুলনা করছি? বাহুকে কার সাথে? লতার সাথে। তাহলে এই বাহু হয়ে গেল উপমেয়, আর লতা হয়ে হচ্ছে উপমান, হয়ে যাবে বাহু লতা। তাহলে বুঝতে পেরেছ এখানে তাহলে যে বাহুকে তুলনা করা হচ্ছে লতার সাথে। ঠিক অনুরূপভাবে আর দুই একটা উদাহরণ দিই।
নয়ন কমলের ন্যায় হয়ে যাবে নয়ন কমল। ঠিক একইভাবে তাহলে আমরা এখানে বুঝতে পারছি এখানে উপমান উপমিতর মধ্যে হচ্ছে যে দেখো এই যে পূর্ব পদগুলো হচ্ছে সবসময় বিশেষ্য, বিশেষ্য বাহুটাও হচ্ছে বিশেষ্য, আর উপমেয় পদটাও হচ্ছে এখানে প্রথম পূর্বে বসে, কারণ এখানে আমি বাহু অর্থাৎ হাতকে অনেক লম্বা বোঝানোর জন্য ব্যবহার করছে বাহু লতার ন্যায়। তাহলে এখানে উপমিতর মধ্যে চেনার উপায়টা হচ্ছে পূর্বপদ হচ্ছে বিশেষ্য, পূর্বপদ বিশেষ্য, আর উপমেয়টা থাকবে উপমেয় অর্থাৎ যাকে তুলনা করছে উপমেয় থাকবে পূর্বে। শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছো এই উপমান এবং উপমিত তোমাদের ভুলটা বেশি হয়। তোমরা শুধু ন্যায়ের ভিত্তিতে কোনটা উপমান উপমিত নির্ধারণ করো, সমাস নির্ণয় করো, কিন্তু বিষয় আসলে সেটা না। তোমাদের অবশ্যই বুঝতে হবে যে উপমান এবং উপমিতের ভিতরে কাজ করছে এই তুলনা শব্দটা। যার সাথে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমান, আর যাকে তুলনা করা হয় সেটা হচ্ছে উপমেয়। তাহলে আমরা শুধু আরেকটা বাকি আছে রূপক। তো যদি আমি লিখি বিদ্যা রূপ রত্ন, বিদ্যা রত্ন, তারপর দেখো জ্ঞান রূপ আলোক হচ্ছে জ্ঞানালোক। এখানে ভিতরে এই জ্ঞানকে তুলনা করা হচ্ছে আলোর সাথে, তাহলে এটা এই জন্য হচ্ছে উপমেয়, আর আলোকটা হচ্ছে উপমান। অর্থাৎ তাদের এখানে যে অভিন্নতা রূপটা দিয়ে একই, মানে উপমেয় এবং উপমানকে এক অভিন্ন অর্থে ব্যবহার করা হচ্ছে রূপটা দিয়ে। শিক্ষার্থীরা তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে এটা কেন মধ্যপদলিপি কর্মধারায় হলো না, এখান থেকেও তো রূপটা চলে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে বিদ্যারত্ন, এখান থেকে রূপটা চলে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে জ্ঞানালোক। তাহলে মধ্যপদলিপিতে কোনোরূপ তুলনা নেই, কিন্তু রূপক কর্মধারার মধ্যে আমরা দেখছি বিদ্যাকে তুলনা করা হচ্ছে রত্নের সাথে এবং জ্ঞানকে তুলনা করা হচ্ছে আলোর সাথে। এই জন্য জ্ঞান রূপ আলোক হচ্ছে জ্ঞানালোক, বিদ্যা রূপ রত্ন হচ্ছে বিদ্যারত্ন। আশা করছি তোমাদের তাহলে মধ্যপদলিপি আর রূপক কর্মধারার মধ্যে যে জানার যে বিষয়টা আছে এটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে শিক্ষার্থীরা আমি বাসায় অনুশীলনের জন্য কিছু কাজ দিচ্ছি, এগুলো তোমরা অনুশীলন করবে এবং নিজেরা মিলিয়ে নেবে। তাহলে ব্যাস বাক্য তৈরি করে সমাস নির্ণয় করো। এটা হচ্ছে এক, সুনজর ইষ্টপুষ্ট কাঁচা মিঠা ঘি ভাত, স্মৃতিসৌধ অরুণ রাঙা সোনামুখ বীরপুরুষ জয় পতাকা
10 হচ্ছে সিংহাসন। তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত। আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা স্বাস্থ্যবিধি মেনে সকলে ভালো থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ।